প্রসার পাণ্ডুলিপির আজকের নিবেদন রানু ও ভানু পর্ব ৭। কাশীর গলিপথ ধরে রানুর পিতা ফণীভূষণ হেঁটে কলেজ থেকে বাড়ি ফিরছেন। ওদিকে ফণীভূষণের স্ত্রী সরজু রান্নাঘরে রান্না করছিলেন। বড় মেয়ে আশা এসে বলে, মা, বাবা ফিরেছেন, তুই মা এই মাছ কটা একটু ভেজে ফেলতো, আর তোর বাবার চায়ের জলটা বসিয়ে দে। সরজু রান্নাঘর থেকে বেরিয়ে যান। আশা নিজের মনেই বলেন, রানু চিঠিতে যা লিখেছে তা শুনে বাবা খুব রাগ করবেন। শোবার ঘরে জামা কাপড় পাল্টাতে পাল্টাতে ফণীভূষণ ভুরু কুচকে বলেন, কি রক্তকরবী? হ্যাঁ, রক্তকরবী। গুরুদেব নাকি প্রথমে নাটকটার নাম রেখেছিলেন যক্ষপুরী, কিন্তু এখন রক্তকরবী নামটাই ঠিক করেছেন। আর রানু লিখেছে এই ব্যাপারে তারও নাকি একটা ভূমিকা আছে। সে না হয় হলো, কিন্তু তোমার মেয়ে কি ধরাকে সরা জ্ঞান করেছে? ব্যাপারটা কি? প্রথমে শিলং যাবার বায়না ধরলো, তা সে শিলং থেকেও তো অনেকদিন হলো ফিরে এসেছে, এখনো বাড়ি ফেরার নাম নিচ্ছে না কেন? কি করে ফিরবে? ও যে অ্যাক্টও করবে। কি করবে? আরে বাবা, কলকাতার এম্পায়ার থিয়েটারে গুরুদেবের বিসর্জন নাটকটা আবার মঞ্চস্থ হবে, তাতে তোমার মেয়ে অভিনয় করবে। রানুটার কত বড় ভাগ্য বলো দেখি। আর এদিকে যে কলেজ খুলে গেছে সে খেয়াল কি আছে তোমার মেয়ের? আরে এত চিন্তা কেন করছো? কদিন কামাই হলে রানুর তো আর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না? কি বলছো কি? বয়স্থা মেয়ে বাড়ি ছেড়ে এতদিন বাইরে থাকলে চিন্তা হবে না? স্বয়ং গুরুদেবের সঙ্গে আছে সে, তুমি শুধু শুধু চিন্তা করছো। হ্যাঁ, গুরুদেব, ঠিক আছে ঠিক আছে, মানছি যে তিনি রানুকে স্নেহ করেন, এটা আমাদের পরম সৌভাগ্য, কিন্তু লোকে কি বলবে? তাছাড়া সর্বক্ষণ তোমার মেয়েকে চোখে চোখে রাখাও তো ওনার পক্ষে সম্ভব না। তুমি হাত মুখ ধোবে না দুশ্চিন্তাই করে যাবে? আমার ভালো লাগছে না সরজু, তোমার এই মেয়েকে নিয়ে শেষে না আমাদের ভুগতে হয়। ফণীভূষণ ঘর থেকে বেরিয়ে যান। সরজু চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। কলকাতার এম্পায়ার থিয়েটারে বহু লোকের সমাগম হয়েছে। মঞ্চে আমরা দেখতে পাই ভানু সিংহের ভূমিকায় রবীন্দ্রনাথ ও অপর্ণার ভূমিকায় রানু অভিনয় করছেন। এ কি করিতেছি আমি? অপর্ণা, অপর্ণা, চলে যা, চলে যা মন্দির ছেড়ে, গুরুর আদেশ। জয় সিংহ, হইও না নিষ্ঠুর, বারবার ফিরায়ও না। সংলাপ বলতে বলতেই রানু দেখেন ছাদ থেকে আগুনের ফুলকি পড়ছে। বিদ্যুতের তারে আগুন লেগে গেছে। ভয়ে রানু পরের সংলাপ ভুলে যান। কবি ওনাকে ফিসফিস করে সংলাপ ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন, অন্তর্যামী, অন্তর্যামী। তা শুনে রানু সভয়ে বলেন, কি কি শুয়েছি অন্তর্যামী জানেন। রবীন্দ্রনাথ নিজের সংলাপ বলে যান, তবে আমি যাই অপর্ণা, তুই এই কথা মনে রাখিস, নিষ্ঠুর আমি। সংলাপ বলতে বলতেই রবীন্দ্রনাথ দেখেন আগুনের ফুলকি পড়া বেড়ে গেছে। রানু তাই গ্রিন রুমের দিকে ছুটবেন বলে ভাবছেন। যদি তিনি তা করেন তবে তো সর্বনাশ, এত লোকের সামনে লজ্জার শেষ থাকবে না। কবিতায় দ্রুত সিদ্ধান্ত নেন, রানুর হাতটা ধরে মনে মনে নতুন সংলাপ বানিয়ে তা বলা শুরু করেন। অপর্ণা, অপর্ণা, কোথা যাও? অগ্নিবর্ষিত হয় দেবতার ক্রোধে, সে ক্রোধ তো মম হেতু, নিষ্ঠুর আমি। এই কি রহিবে তোর মনে? জয় সিংহ নিষ্ঠুর কঠিন, কখনো কি হাসি মুখে কহি নাই কথা, কখনো কি ডাকি নাই কাছে। রানু তবু ভয়ে ভয়ে অগ্নিবৃষ্টির দিকেই বারবার তাকাতে থাকেন। ওনার মুখ জোর করে নিজের দিকে ফিরিয়ে কবি বলেন, পশ্চাতে নয়, তাকা আমার মুখের পানে অপর্ণা, বল মেয়ে, কখনো কি ফেলি নাই অশ্রু জল তোর অশ্রু দেখে? অপর্ণা, সেসব কথা পড়িবে না মনে, শুধু মনে রহিবে জাগিয়া জয় সিংহ নিষ্ঠুর পাষাণ, যেমন পাষাণ ওই পাষাণের ছবি, দেবী বলিতাম যারে। ইলেকট্রিকের তার পুড়তে পুড়তে হঠাৎ নিভে যায়। রবীন্দ্রনাথ বলেন, ওই বন্ধ হয়েছে বিভীষিকা, আর অগ্নিবৃষ্টি নাই, বল অপর্ণা, হায় দেবী, তুই যদি দেবী হইতিস। আগুন নেভায় আশ্বস্ত হয়ে রানু আবার অভিনয়ে মন দেন। জয় সিংহরূপী রবীন্দ্রনাথ বলেন, রক্ষা কর অপর্ণা, করুণা কর, দয়া করে মোড়ে ফেলে চলে যা। এক কাজ বাকি আছে জীবনে, সেই হোক প্রাণেশ্বর, তার স্থান তুমি কাড়িও না। জয় সিংহ চলে যায়। অপর্ণা বেশি রানু বলেন, শতবার সহিয়াছি, আজ কেন আর নাহি সহে, আজ কেন ভেঙে পড়ে প্রাণ। রানুর কান্নায় ভেঙে পড়া দেখে প্রেক্ষাগৃহ করতালিতে মুখরিত হয়ে ওঠে। বিসর্জন নাটকের পর রবীন্দ্রনাথ বুঝতে পারেন রানুকে আর নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না।
তিনি এখন বহু পাত্রের পিতামাতার নজরে পড়ে গেছেন। রানুর বিয়ের কথা ভাবলেই রবীন্দ্রনাথ বিষণ্ণ হয়ে ওঠেন। কিন্তু কারো না কারো সঙ্গে বিয়ে তো রানুর হবেই। চিরদিন তো সে তার সঙ্গিনী হয়ে থাকতে পারবে না। তার মা বাবার কথাতেও বোঝা যাচ্ছে, যদিও রানুর দুই দিদির এখনো বিয়ে হয়নি, তবু তারা মনে করছেন রানুর বিয়ে এখনই না দিলেই নয়। ফলে রানুর এখন একা একা চলাফেরা করা মোটেই নিরাপদ নয়। কারুর সাথে বেরোলেও মধুলোভী পিঁপড়ের মতো অত্যুৎসাহী যুবকরা তাকে ঘিরে ধরে। কবি এই উপদ্রব সহ্য করতে পারেন না। তিনি প্রায়শই রানুকে নিয়ে কোনো থিয়েটার দেখতে বা সভা সমিতিতে যান। সেখানে কেউ কেউ কবির সাথে কথা বলতে এসে আর নড়তে চান না। তাদের আধখানা দৃষ্টি থাকে কবির দিকে আর দেড়খানা থাকে রানুর দিকে। আর রানুও হয়ে উঠেছেন যেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কোনো সভাস্থল বা রঙ্গালয়ে রানুকে দেখলেই যেন একটা চাপা ফিসফিসানি শোনা যায়। কে এই মেয়ে, কে এই বিদ্যুৎ বরণী, কে এই সুকেশিনী মঞ্জু ভাসিনী। তবে লোকজনের মধ্যেও রানু বেশ সপ্রতিভ। নিজের চাঞ্চল্য দমন করে সে চুপ করে বসে থাকে। লখনৌয়ের গভর্নর ডিনার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে রানু বিলিতি আদব কায়দা শিখে নিলেন ঝটপট। আবার কবি অতুল প্রসাদ সেনের বাড়ির সন্ধ্যা আসরেও তিনি মধ্যমণি। অতুল প্রসাদ দিনে কোট হ্যাট পরা ব্যারিস্টার হলেও সন্ধ্যাবেলা ধুতি পাঞ্জাবি পরা খাঁটি বাঙালি হয়ে ওঠেন। ঢোল মৃদঙ্গ বাজিয়ে গান করেন। সেখানে গিয়েই রানু আঁচলটি এমনভাবে গলায় জড়িয়ে নিলেন যেন পল্লী বাংলার লক্ষ্মী মেয়েটি। কিছুদিন পর আমরা কাশির বাড়িতে রানুকে দেখতে পাই, নত মুখে দাঁড়িয়ে আছেন। উত্তেজিত ফণিভূষণ বলেন, পূর্ণেন্দু, সে কে? রানু কেঁপে ওঠেন, কথা বলেন না। কি হলো, উত্তর দাও। সরোজু বলেন, আমি বলছি। ছেলেটা গুরুদেবেরই আত্মীয়, প্রফুল্লনাথ ঠাকুরের ছেলে। রানুকে চিঠি লেখেছে? কি লেখে তা জানি না, তবে সম্ভবত রানুকে সে বিবাহ করতে চায়। আর সেই জমিদার পুত্র, কি যেন নাম তার? সুরিত সিংহ। হ্যাঁ হ্যাঁ, সুরিত সিংহ। তারও কি তেমনই মনোবাসনা? সরোজু, এখন দেখছি এই বিসর্জন নাটকে অভিনয় করাটাই তোমার মেয়ের কাল হলো। গুরুদেবের সঙ্গে যত্রতত্র যাওয়াটাও ঠিক হচ্ছে না। রানু আর সহ্য করতে পারেন না, আঁচলে মুখ চেপে ছুটে পালান। সরোজু বলেন, আহা, এভাবে কেন বলছো? বিভিন্ন পাত্রপক্ষ নিজে থেকে উৎসাহ দেখাচ্ছে, এ তো আমাদের সৌভাগ্য। কিসের সৌভাগ্য? রানুকে তো ঘরে আটকে রাখাই যাচ্ছে না। কথায় কথায় শান্তিনিকেতন আর জোড়াসাঁকো, তারপর আরো যে কোথায় কোথায় যায় ভগবানই জানেন। না না সরোজু, ওকে এখনই পাত্রস্থ করা দরকার, আর বিলম্ব করা চলবে না। ফণিভূষণ ঘর থেকে বেরিয়ে যান। সরোজু অস্ফুটে বলেন, কিন্তু গুরুদেবের সম্মতি ছাড়া রানুর বিবাহ কি সম্ভব? আমরা শান্তিনিকেতনের রাস্তায় দেখতে পাই পাশাপাশি দুটো সাইকেলে এলেনহার্স্ট ও রানু চলেছেন। দুজনের মধ্যে যেন একটা প্রতিযোগিতা চলছে। একবার রানু এগিয়ে যান, এলেনহার্স্ট তাকে ধরে ফেলেন। পরক্ষণেই এলেনহার্স্ট এগিয়ে যান আর রানু তবে রে বলে তাকে তাড়া করছেন। জানলা দিয়ে সেই দৃশ্য দেখে রবীন্দ্রনাথ মুখ ঘুরিয়ে পিছন দিকে তাকান। ওনার সামনে সরোজু নত মুখে দাঁড়িয়ে আছেন। কবি বলেন, হ্যাঁ, পূর্ণেন্দু আর সুরিদের কথা আমি জানি। শুধু ওরা কেন, আরো অনেক সুপাত্র রানুর ব্যাপারে উৎসাহী। কিন্তু তোমরা যে রানুর বিবাহ এত তাড়াতাড়ি দিতে চাইবে, এটা আমি ভাবিনি। উপায় নেই গুরুদেব, ওর বাবা। দেখো সরোজু, এটা তো জানোই রানুর জীবনে কেমন করে যেন আমি একটা কেন্দ্র দখল করে নিয়েছি। আমাকে যদি তোমরা সম্পূর্ণ বর্জন করতে চাও, তাতে পুরো বিষয়টা কিন্তু খুব জটিল আকার ধারণ করবে। না না গুরুদেব, আপনাকে বাদ দিয়ে আমরা কিছুই করব না। নিজের কথা নয়, আমি রানুর কথা ভেবেই বলছি। বেদনা পেতে ও অসাধারণ পড়ল। বিবাহের পর আমি যদি ওর জীবন থেকে সম্পূর্ণ মুছে যায়, সেটাও সহ্য করতে পারবে না। কাজেই এমন পাত্র চাই যে আমার ও রানুর সম্পর্ককে সহজভাবে নেবে। পাত্র আপনিই ঠিক করুন গুরুদেব, যে পাত্রকে আপনার উপযুক্ত মনে হবে। রানুর বিবাহ তার সঙ্গেই হবে। বেশ, কিন্তু মুশকিল হচ্ছে চীন দেশ থেকে আমার নিমন্ত্রণ এসেছে। আমি যে বেশ কিছুদিন থাকবো না সরোজু। আপনি ফিরে আসুন গুরুদেব, এ কটা দিন আমরা অপেক্ষা করব। কবি কোনো কথা বলেন না। কেন যেন আজ তার বড় মেয়ে বেলার কথা খুব মনে পড়ছে। আসলে বেলা যেদিন চলে যান, সেই চরম শোকের দিনেই যে ছোট্ট রানুর সঙ্গে কবির প্রথম দেখা হয়েছিল। প্রতিমা এসে সরোজুকে নিয়ে যান। ক্রমশ অন্ধকার হতে থাকা ঘরে রবীন্দ্রনাথ স্তব্ধ বসে থাকেন। রাত আরো বাড়ে। কবি লেখায় মনোনিবেশ করার চেষ্টা করতে থাকেন, কিন্তু যাই লেখেন, লেখা তার মনঃপুত হয় না। লেখাগুলো ছিঁড়ে ফেলতে থাকেন। বাতাসে কাগজগুলো সারা ঘরে উড়ে বেড়াতে থাকে। হঠাৎ কিসের শব্দ শুনে কবি ফিরে তাকান। দরজায় রানু দাঁড়িয়ে আছেন। তার খোলা চুল উঠছে, চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা। কবি দুহাত বাড়িয়ে দেন। রানু ছুটে এসে কবির বুকে ঝাঁপিয়ে পড়েন। ওর পিঠে হাত বোলাতে বোলাতে কবি বলেন, আমার কি ক্ষমতা বলো রানু, কি করে তোমাকে আমি ধরে রাখবো? ভানু দাদা, আমাকে পথের ধারে কুড়িয়ে পেয়েছিলে তুমি।
আমি ছিলাম তোমার এক নতুন খেলা। সেই খেলা খেলতে খেলতে আর তোমার ভালো লাগছে না, তাই না? কি বলছো রানু? তুমিও আমাকে ভুল বুঝছো? শিলংয়ের সেই মেঘ পাহাড়, ভানু দাদা, এই শান্তিনিকেতন আর জোড়াসাঁকোর প্রতিটা দেয়াল, এরা সবাই জানে আমার মনের কথা। নতুন করে আমি আর তোমাকে কি বলবো? যতবার ডেকেছো আমি ছুটে এসেছি তোমার কাছে। তুমি বলতে আমাদের জীবন আসলে এক রূপকথার মতো সুন্দর। ঠিকই বলতে তুমি। আজ যখন ঘোর বাস্তব আমার সামনে এসে হাজির হয়েছে, আমি বুঝতে পারছি তোমার আমার জীবন সত্যিই এক রূপকথা ছিল, যা সত্যি নয়, যা সত্যি হতে পারে না। রানু, তুমি চীন দেশে চলে যাবে ভানু দাদা। সেখানে সেই দেশের কোনো রানুর সাথে হয়তো তোমার দেখা হবে। আবার শুরু হবে আর একটা কোনো রূপকথা। না রানু, না। আমাকে তাও মেনে নিতে হবে ভানু দাদা। আমি যে ভালোবেসেছি এমন এক মানুষকে, যে এই পৃথিবীটার থেকে অনেক বড়। আমার মতো ছোট মেয়ে তাকে কি করে বুকে আঁকড়ে থাকবে? কি করে? রানু ছুটে ঘর থেকে চলে যান। কবি একটু টলে যান, টেবিলে ভর দিয়ে দাঁড়িয়ে থাকেন। কবি ধীরে ধীরে চেয়ারে বসেন। তার মনে পড়ে রানুর সাথে তার প্রথম সাক্ষাতের কথা। ভবানীপুরের মামাবাড়ির বারান্দা দিয়ে ছুটতে ছুটতে ছোট্ট রানু চেঁচাচ্ছে, রবিবাবু এসেছেন, রবিবাবু এসেছেন, রবিবাবু এসেছেন। ওদিকে বাইরে চাঁদ উঠেছে। রানু একটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন। তার মনে পড়ছে শিলংয়ের অন্তরঙ্গ মুহূর্তগুলোর কথা। ঘরে কবি একটা ছোট্ট সুন্দর কাঠের বাক্স বের করেন। সেখানে রয়েছে তাকে লেখা তার রানুর সমস্ত চিঠি। চিঠিগুলো দেখতে দেখতে কবি আবার অন্যমনস্ক হয়ে যান। আবহে ভেসে আসে খোয়াই নদীর স্রোতের শব্দ। আমরা তার ওপর রবীন্দ্রনাথের ভয়েস ওভার শুনতে পাই। ছেলেবেলায় যখন পদ্মার কোলে বাস করতুম, তখন পাশাপাশি আমার দুই রকম বাসাই ছিল। একদিকে ছিল আমার নৌকোর ছোট্ট ঘরটি, আর একদিকে ছিল দিগন্ত প্রসারিত বালুর চর। ওদিকে গাছের নিচে রানু চোখের কোল মোছেন। বাতাসে উঠছে তার চুল, বাতাসে উঠছে আঁচল। তিনি হেঁটে বাড়ির দিকে এগোতে থাকেন, আর আমরা রানুর ভয়েস ওভার শুনতে পাই। ভানু দাদা, আমি এত দোষ করেছি যে তোমাকে আর ভালোবাসতে পারবো না। তুমি তো কতবার বলেছিলে আমাদের সত্যিকারের বিয়ে হয়ে গেছে। এই কথাটাই কবির ঘরে প্রতিধ্বনিত হতে থাকে। আমাদের সত্যিকারের বিয়ে হয়ে গেছে, আমাদের সত্যিকারের বিয়ে হয়ে গেছে। আমরা কবির ভয়েস ওভার শুনতে পাই। ঘরের মধ্যে আমার অন্তরাত্মার নিঃশ্বাস, আর চরের মধ্যে তার প্রশ্বাস। একদিকে তার অন্দরের দরজা, আর একদিকে তার সদরের দরজা। তোমার জীবনে রানু, যদি আমার মধ্যে সেই সদর দরজাটা খুঁজে পেতে। রানু একটা ঘরে বিছানায় উপুর হয়ে চিঠি লিখছে। ভানু দাদা, আমি তোমাকে কি বলবো? আমি সেই সময়গুলো, সেই দুপুরবেলা, সেই সন্ধে, সকাল, রাত্রি, যত সময় আমি কাটিয়েছি তোমার সঙ্গে, সেই সময়গুলোর কথা আমি ভাবতে পারছি না। ভাবলেই বুক টনটন করে, এত কষ্ট হয়, কিন্তু তবু বারবার ভাবতে ইচ্ছে করে। ওদিকে কবিও রানুকে লিখছেন, তোমার অন্দরের দরজার অধিকার দাবি আমার তো চলবে না। এমনকি সেখানকার চাবিটা তোমার হাতেও নেই। যার হাতে আছে সে আপনি এসে প্রবেশ করবে, কেউ বাধা দিতে পারবে না। রানু লিখছেন, আমাদের সেই দিনগুলো ভানুদাদা, সেসব হয়তো তোমার কাছে একটা খেলা, কিন্তু আমার কাছে তা নয়। না, একেবারে না। এ যদি আমার জীবনের মিথ্যে হয় ভানু দাদা, তাহলে পৃথিবীতে সত্যি কাকে বলে? ওদিকে কবি লিখছেন, রানু, শোনো রানু, আমি যা দিতে পারি তুমি যদি তা চাইতে পারতে, তাহলে বড় দরজাটা খোলাই ছিল। কোনো মেয়েই আজ পর্যন্ত সেই সত্যকার আমাকে সত্য করে চায়নি। যদি চাইতো তাহলে আমি নিজে ধন্য হতুম। কেননা মেয়েদের চাওয়ার বেগেই পুরুষ নিজের গূঢ় সম্পদকে আবিষ্কার করে। ওদিকে রানু লিখছেন, ভানু দাদা, আমাকে ভুলে যেও না। তুমি আমাকে যাই বলো, আমি কাউকে কিছুতেই ভালোবাসতে পারবো না। আমি কাউকেই বিয়ে করব না। তোমার সঙ্গে তো বিয়ে হয়েই গেছে ভানু দাদা। তুমি হয়তো মানবে না, কিন্তু আমি এটা মানি। তুমি আমাকে নাই ভালোবাসলে, কিন্তু আমি মনে মনে তো জানবো, একদিন আমি আমার ভানু দাদার সমস্ত আদর পেয়েছি। আমার সমস্ত শরীরে রয়েছে সে আদর, যা আমার মনকেও ভরিয়ে তুলেছিল। সেই ভাবনাটুকু কেড়ে নেবার সাধ্য এই পৃথিবীর কারুর নেই ভানু দাদা, তোমারও না। রানু লিখতে লিখতেই কান্নায় ভেঙে পড়েন।
ওদিকে কবি লেখা ছেড়ে উঠে দাঁড়ান, পিয়ানোর কাছে এসে অন্যমনস্কভাবে পিয়ানোর চাবিগুলোতে আঙুল ছোঁয়াতে থাকেন। আমরা শুনতে পাই ওনার কণ্ঠ, কতকাল থেকে আমি উৎসুক হয়ে আমি ইচ্ছে করছি কোনো মেয়ে আমার সম্পূর্ণ আমাকে প্রার্থনা করুক, আমার খণ্ডিত আমাকে নয়। আজও তা হলো না। সেই জন্যেই আমার সম্পূর্ণ উদ্বোধনও হয়নি। কি জানি আমার উমা কোন দেশে রয়েছে, হয়তো 8 জন্মে সেই তপস্বিনীর দেখা পাবো। রানু আকুল হয়ে কাঁদছেন। সরজু ঘরে ঢোকেন। রানু? সরজু কাছে এলে রানু মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কবি অন্যমনস্কভাবে পিয়ানো বাজাতে থাকেন। পিয়ানোর সুর ধরে আমরা কয়েক মাস এগিয়ে যাই। ইতিমধ্যে কবির চীন সফরের মাঝেই ফণীভূষণ রানুর সম্বন্ধ বিশিষ্ট শিল্পপতি স্যার রাজেন মুখোপাধ্যায়ের ছেলে বীরেনের সাথে স্থির করেছেন। কবি দেশে ফিরে সেই সংবাদ শুনে হতাশায় ভেঙে পড়েন। চেষ্টা করেন অন্য কারো সাথে, নিজের পরিচিত কারো সাথে রানুর বিবাহ দেবার, কিন্তু তার সে প্রয়াস ফলপ্রসূ হয় না। উল্টে রানুও তাকে নিয়ে কুৎসা লড়তে থাকে। কিছু উড়ো চিঠি ফণীভূষণ ও স্যার রাজেনের কাছে পৌঁছেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সম্বন্ধ ভেঙে যাবার সম্ভাবনা দেখা দেয়। ফলে রবীন্দ্রনাথ আরও বিব্রত হয়ে পড়েন। কেবল নিজের কথাই নয়, রানু কি দুর্দশায় পড়তে পারে ভেবে তিনি আতঙ্কিত হয়ে ওঠেন। তেমনই একদিনে রবীন্দ্রনাথের ঘরে ছেলে রথীন্দ্রনাথ আসেন। বাবা মশাই, কবি ফিরে তাকান, আপনি যে লেডি মুখার্জিকে চিঠি লিখলেন তার কোনো জবাব এসেছে? স্যার রাজেন ও লেডি মুখার্জিকে আমি এখানে আসার আমন্ত্রণ জানিয়েছি। আমি চাই না কয়েকটা উড়ো চিঠির কারণে রানুর বিয়ের সম্বন্ধ ভেঙে যাক। ওনারা এলে আমি আমার অবস্থান সম্বন্ধে পরিষ্কার কথা বলতে পারবো। কিন্তু ওনারা কি আসবেন সে বড় মানুষের খেয়াল। যদি আসেন আমি যথাসাধ্য করব, এটুকু বলতে পারি। দিন দুয়ে কেটে যায়। তারপর একদিন শান্তিনিকেতনের প্রাঙ্গণে একটা বড় ছাতার নিচে রথীন্দ্রনাথ ও প্রতিমার সঙ্গে স্যার রাজেন ও লেডি যদুমতিকে বসে থাকতে দেখি। দূর থেকে বেয়ারা চায়ের ট্রে হাতে আসেন। প্রতিমা চা তৈরি করে স্যার রাজেন ও লেডি মুখার্জির দিকে এগিয়ে দেন। দুজনের কেউই সে পেয়ালা হাতে তোলেন না। নিজের ঘর থেকে কবি সেই দৃশ্য দেখতে পান। জানলার কাছ থেকে সরে এসে আয়নার সামনে দাঁড়ান। দর্পণে ফুটে ওঠে পরাজিত, অপমানিত এক মানুষের মুখ। কবি চিরুনি তুলে চুলটা একটু আঁচড়াতে গিয়ে থমকে দাঁড়ান। কানে ভেসে আসে রানুর কণ্ঠ, এ কি আজও চুল আঁচড়াওনি? দাঁড়াও, আমি আঁচড়ে দিচ্ছি ভানু দাদা। ওদিকে গাছতলায় রথী অন্য কথা খুঁজে না পেয়ে বলেন, রাস্তায় আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? রাজেন পাইপ ধরিয়ে বলেন, আসার যে খুব প্রয়োজন ছিল তা নয়, তবে আমার মতো মিস্টার টেগরকেও ব্রিটিশরা নাইটহুড দিয়েছিলেন, সেই কথা ভেবেই এলাম। লেডি মুখার্জি বলেন, আমাদের অবশ্য দেশি সাহিত্য বিশেষ পড়া হয়ে ওঠে না, তবে মিস্টার টেগরের নাম প্রায় পত্রপত্রিকায় দেখি। রবীন্দ্রনাথকে আসতে দেখে রথী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। ওই যে বাবা মশাই এসে গেছেন। কবি এসে রাজেন ও যদুমতিকে নমস্কার করেন। ওনারাও সংক্ষেপে ভদ্রতা রক্ষা করেন। কবি রথীর দিকে তাকিয়ে বলেন, রথী, আমরা একান্তে কিছুক্ষণ কথা বলবো। ইঙ্গিত বুঝে রথীন্দ্রনাথ ও প্রতিমা চলে যান। এক মুহূর্ত চুপ করে থেকে কবি বলেন, বলতে পারেন এ আমার জীবনের এক ভয়ঙ্কর আঘাত। হ্যাঁ, রানুকে আমি শিশুকাল থেকেই একান্ত স্নেহ করে এসেছি, কিন্তু সেই স্নেহের সম্পর্ককে কেউ যে এমন কদর্য রূপ দেবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। কিন্তু মিস্টার টেগর চিঠিগুলো যারা লিখেছেন তাদের লেখা দেখে তো মনে হয় দে নো ইউ ভেরি ওয়েল। কারা লিখেছেন জানি না, তবে রানুর অনেক গুণগ্রাহী রয়েছেন। তাদেরই কেউ হয়তো ঈর্ষান্বিত হয়ে, কিন্তু কোনো কারণ না থাকলে আপনার মতো ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনা কি সম্ভব? কি কারণ থাকতে পারে বলুন? আমি বেশ কয়েক মাস দেশে ছিলাম না। বিদেশ থেকে বোম্বাই পৌঁছতেই রানুর মায়ের চিঠি পাই। জানতে পারি আপনাদের ছেলে বীরেনের সঙ্গে রানুর সম্বন্ধ স্থির হয়েছে। একথা জেনেই রানুকে আমি আমার আশীর্বাদ জানিয়ে চিঠি লিখি। হয়তো বীরেনকেও লিখতাম, কিন্তু তার আগেই। যদুমতি ও রাজেন কথা বলেন না, স্থির দৃষ্টিতে কবির দিকে তাকিয়ে থাকেন। রবীন্দ্রনাথ বলেন, আর আমার কথা যদি নাও ধরেন, রানুকে তো আপনাদের বিশ্বাস করা উচিত। কেউ চেষ্টা করলেও তার চরিত্রকে কলুষিত করতে পারবে না, এতটাই দৃঢ় চরিত্রের মেয়ে সে। হয়তো অভিজ্ঞতা কম, হয়তো কখনো কখনো এখনো শিশুসুলভ আচরণ করে ফেলে, কিন্তু সারল্য ও পবিত্রতার দিক থেকে তার জুড়ি মেলা ভার। আমি বলছি, আমি আপনাদের জোর দিয়ে বলছি, রানুর চরিত্রে কখনো কলঙ্কের কোনো ছাপ পড়েনি। বিশ্বাস করুন, এমন পাত্রী আপনারা দ্বিতীয়টি পাবেন না। নিজেদের নাম বলারও সাহস নেই এমন কয়েকজন কাপুরুষের উড়োচিঠির কারণে এই বিয়ে আপনারা ভেঙে দেবেন না।
রাজেন ও যদুমতি একইভাবে কবির দিকে তাকিয়ে থাকেন। প্রবল ধুলোর ঝড়, শান্তিনিকেতনের রাস্তা লাল ধুলোয় ঢেকে গেছে। কবি নিজের ঘরে শুয়েছিলেন, প্রতিমা ঘরে ঢোকেন। কবির শিয়রের কাছে বসে ওনার মাথায় হাত বুলিয়ে দেন। কবি চোখ মেলে তাকান। বাবা মশাই, একটা ভালো সংবাদ রয়েছে। ভালো সংবাদ? বীরেন বিলিতি আদব কায়দায় অভ্যস্ত। সে রানুকে একাধিকবার দেখেছে, কথাও বলেছে, তাকে তার পছন্দ হয়েছে। সে তো জানি বৌমা, কিন্তু ওই চিঠিগুলো। বীরেন বলেছে সে ওইসব উড়ো চিঠিকে গ্রাহ্য করে না। বাবা মশাই, রানুর বিয়ের তারিখ পাকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা মশাই, বিয়ের তারিখ পাকা হয়ে গেছে। স্যার রাজেন ও লেডি মুখার্জিও বীরেনের মতেই মত দিয়েছেন। কি এক যন্ত্রণায় রবীন্দ্রনাথ কেঁপে ওঠেন। সেই যন্ত্রণা ঢাকতে তিনি মুখ ঘুরিয়ে নেন। আর কোনো বাধা নেই বাবা মশাই। ভালো, খুব ভালো। মেয়েটা রাহু মুক্ত হলো। ওর বিয়েতে আপনি যাবেন তো বাবা মশাই? বৌমা। কবি আকুল চোখে প্রতিমার দিকে তাকিয়ে থাকেন। গল্পের পরবর্তী অংশ শুনবেন পরের পর্বে। আজ এই পর্যন্তই। নমস্কার।